আচ্ছা, যাই হোক, আমি বলাকার তপন। আমার সাথে আছে অসিতদা, আমাদের খুব কাছের ভ্রমণ সাথী, আর হচ্ছে বৌদি মানে অসিতদার মিসেস, আর আমাদের খুব মানে আদরের বলতে পারি অর্ক, ওনার ছোট ছেলে। ঠিক আছে, অর্ক। তো যাই হোক, মানে অ্যাকচুয়ালি আমি আমার লাইফে যতদিন এই বলাকার ভ্রমণে আছি, তো প্রায় কম বেশি হয়ে গেল, প্রায় 16 বছর হয়ে গেল কম বেশি। আজকে অর্কর বয়স কত হবে? 27 প্লাস, মানে 27 বছর। মানে ওর একটু যে মানে জন্ম থেকে ওর সম্বন্ধে একটু জানবো, আমার জানাটা এই জন্যই দরকার। তো এরকম বাচ্চাকে নিয়ে এই 27 বছর উনি কিভাবে মানে আছেন সেটা আমার জানার খুবই আগ্রহ, বহুদিনের আগ্রহ। তো আজকে এই মুহূর্তে আমরা রাঁচি ভ্রমণে এসেছি। হঠাৎ করে আমার রাতে মনে হয়েছিল যে না, অসিতদাকে জিজ্ঞেস করবো যদি ওনার সম্বন্ধে মানে কিছু জানতে পারি। অর্ককে নিয়ে এত বছর কিভাবে আছে, মানে কি কষ্টে আছে, কি ভালো আছে না, এটাই ওনাদের আনন্দভাবে বেছে নিয়েছে, সেইটাই জানবো। তো ও সিজার করেই হয়েছে, তখন আমরা কিছুই বুঝতে পারিনি। 2 বছর 2.5 বছর ঠিকই ছিল। তারপরে খুব জ্বর হয়, হাই ফিভার হয়, তারপর থেকে কনভালশন শুরু হয়ে যায়। মানে কত মাস পর বুঝতে পারলেন যে অর্ক এরকম? ও তখন 2.5 বছর এরকম। তখন বুঝতে কি পেরেছেন যে এরকমই একটা ব্যাপার বুঝতে পেরেছিলেন না হালকা ব্যাপার? না, ওর অ্যাকচুয়ালি ম্যালেঞ্জাইটিস, মানে তখন ম্যালেঞ্জাইটিস নামক ভাইরাসও আক্রান্ত হয়। তারপরে তো একদম শয্যাশায়ী হয়ে যায়, কনভালশন হতো, তারপরে শয্যাশায়ী হয়ে যায়। ওটা 2.5 বছর থেকে বুঝতে পারলেন? তারপরে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে মোটামুটি 3-4 বছর পর্যন্ত আমরা তখন চেন্নাই, তারপরে অ্যাপেলো, তারপরে ব্যাঙ্গালোর নিউহ্যান্স, এই অঙ্কের নিয়ে আমাদের জার্নি। তারপরে আবার মানে তখন কি মানে অসিতদার চাকরির লাইফ তখন? তখন কোথায় থাকা হবে চাকরি ক্ষেত্রে? কোলাঘাটে। আর বৌদি মানে বাচ্চা হাউস ওয়াইফ ছিলেন। তারপরে তো ও ডাক্তারের কথা মতো যে ওর ইমপ্রুভমেন্টের জন্য নিউহ্যান্সের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর শেখর শেষাদ্রি, উনি বললেন যে আপনাদের যদি একটা ছেলে মেয়ে হয় তাহলে ও একটু ইমপ্রুভ করবে। তারপরে যাই হোক, আমরা অলরেডি তখন আমাদের ডিএনএ টেস্ট করিয়ে আমাদের আর একটা মেয়ে হয়, এবং তারপরে আমাদের ওকে নিয়ে তো চিন্তাও আছে। তখন ওকে নিয়ে আমরা ডাক্তার বারবার বলছে বাচ্চাদের মধ্যে রাখতে। তখন আমি আবার নিজে জব করার জন্য প্রাইমারি স্কুলের ট্রেনিং করি, একটা স্কুলে নিয়ে যাবো। তারপরে যাই হোক, নানা রকম সমস্যার জন্য চাকরি হয়নি, আর আমাদের এই লড়াই হচ্ছে। মানে ও কি মানে হাঁটতে চলতে একদম মানে কি একদমই আগে পারতো, তারপরে 2.5 বছর পরে আবার শয্যাশায়ী হয়ে গেল। মানে টোটাল কাজটাই মানে আপনাদের করতে হবে? হ্যাঁ, আবার নতুন করে তাকে ঘাড় শক্ত হয়েছে 4 বছর পর, আবার ও হাঁটতে শিখেছে বা আবার দাঁড়াতে শিখেছে, কিন্তু মেন্টাল ইমপ্রুভমেন্ট কিছুই তখন ছিল না। এখন ট্রিটমেন্টে অন্তত সেন্সটা পুরো এসছে, কথা এখন খুব বলে কম, কিন্তু বোঝে সব। মানে আমি সত্যি জানার ইচ্ছে যে এত বছর কিভাবে সামলে রেখেছেন। মানে আমি তো যতদূর দেখেছি, আমি আমাদের ভ্রমণে যতবার এসেছে অনেক, মানে আর কোথাও বাকি নেই সেরকম বললেই হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে বৌদির ভূমিকা তো আমি মানে ব্যাখ্যা করতে পারবো না। হ্যাঁ, তো অবশ্যই অসিতদারও ভূমিকা আছে। হ্যাঁ, মানে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে যে মানে এত বছর কিভাবে সামলানো যায়, মানে সম্ভব এটা কিভাবে? মানে দেখো, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আমরা ঠাকুর দেবতা অমুক তমুক সবই মানি, কিন্তু বায়াসনেসলি আমরা এর যে পরিষেবাটা, এর যে কাজকর্ম করি, এর পিছনে কর্মটাকে আমরা ধর্ম মনে করি। আমরা ঠাকুর দেবতার পিছনে কোনো ধর্ম করি না। ওই জল বাতাসা দিতে হয় দিই, আমাদের এর কর্মটাই আমাদের ধর্ম। মানে এটা আমাদের ব্যাঙ্গালোরের ডাক্তার যে শেষাদ্রি ছিলেন, যিনি বকলমী মীনাক্ষী শেষাদ্রির দাদা, মীনাক্ষী শেষাদ্রির দাদা। ও কিছু চাইছে, ফোনটা হাতে দিয়ে আমার সুবিধা হবে। ফোন না, গান চেঞ্জ করতে বলছে। হ্যাঁ, মানে ওর একটা ব্যাপার আছে, ওকে যদি ছোট্ট করে গান চালিয়ে দেওয়া হয় তাহলে ও গানটা মোটামুটি শুনবে আর কাউকে ডিস্টার্ব করবে না। আর আমি এর ব্যাকগ্রাউন্ড বলে দিই, আমি কোলাঘাটে তখন 2 বছর বয়স, ওর মা ঠিক কতটা গুছিয়ে বলতে পারলো না। আচ্ছা, তখন আমরা দীঘা যাই। আচ্ছা,
8-9টা ফ্যামিলি মিলে দীঘায় যাই। দীঘায় যাওয়ার পরে ওর মামা বাড়ির মালদাতে, যেখানে আমের বাগান টাগান আছে, আম খাওয়ার একটা ব্যাপার আছে, সেই আমটা খাচ্ছে। তো ওখানে হঠাৎ শুনি আমি জ্বর হয়ে গেছে, মানে এর জ্বর হয়ে গেছে। জ্বর হওয়ার পরে আমি দিন 5 পরে খবর পাই। খবর পাওয়ার পরে আমি সোজা মালদায় চলে যাই। তখন মালদায় চাইল্ড স্পেশালিস্ট ছিল শ্যামল চক্রবর্তী, তাকে দেখাই। সে কতগুলো টেস্ট করে বললো আপনি আইসিইউতে নিয়ে যান, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ পার্সেট আছে, ওইখানে নিয়ে যাই। ওখানে দীর্ঘদিন চিকিৎসা হওয়ার পরে দেখলাম যে জ্বরটা কমলো, কিন্তু জ্বর কমে যখন বাড়িতে নিয়ে গেলাম তখন আবার তোমার মিসেলস হয়ে গেল, মানে হাম হয়ে গেল। এই হাম হয়ে যাওয়ার পর কনভালশনটা হচ্ছে, তখন বয়সটা 2.5 বছর। 2.5 বছর। কনভালশনটা হচ্ছে একটু পিকুলিয়ার টাইপের, ধরো বসে আছে হঠাৎ এই ঝুঁকে পড়লো, ফ্র্যাকশন হয়ে গেছে। তখন কলকাতার যারা টপ নিউরোলজিস্ট ছিলেন, ডক্টর অনুপম দাশগুপ্ত, ডক্টর সারেঙ্গি, তাদেরকে দেখিয়েছি, দেখি ওষুধপত্র দিই, কিন্তু আমরা যেভাবে রেজাল্ট চাইছি সেভাবে রেজাল্টটা পাচ্ছিলাম না। তখন আমি চেন্নাই নিয়ে যাই। চেন্নাই অ্যাপোলোতে ফার্স্ট বিজয় হসপিটালস, তারপরে চেন্নাই অ্যাপোলোতে গিয়ে কনভালশনটা চেক করি। তারপরে ওখান থেকে ওরা বললো যে আপনারা ব্যাঙ্গালোরে দেখান, নিম্যান্সে বেটার রেজাল্ট পান। এতদিন আমরা 12 বছর তখনো বুঝতে পারিনি যে এরকম একটা মানে না, এই ফিউচারটা এরকম আছে, ফিউচারটা এরকম আছে। তো ঘটনার প্রসঙ্গে বলি, ব্যাঙ্গালোরে নিম্যান্সে ডক্টর শেখর শেষাদ্রি ছিলেন। তো উনি একদিন তো বললো যে আগে রোগটা সারাই, তারপরে তবে বেটার কিছু আশা করবেন না যে আপনার ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার। তো ওইখানে ব্যাঙ্গালোরে প্রায় 12 বছর ট্রিটমেন্ট করার পরে ওখানে যখন কনভালশনটা বন্ধ হয়ে গেল, তখন ওকে ফিজিওথেরাপি করাতে হবে। তো ফিজিওথেরাপি একটা কস্টলি ব্যাপার। তখন ওখানে ফিজিওথেরাপির যে ইনস্টিটিউট আছে সেখানে ওরা লিখে দিল যে আপনারা গিয়ে দেখে নিন এই সমস্ত বাচ্চাদের কীভাবে পড়ায়। তো ওইখানে আমি একটা কোর্স করেছিলাম, মানে সেটা ডাক্তারদের সুপারিশে, যারা এমডি করছে তাদের সঙ্গে। তারপরে আমি ঘরে এসে সেই পদ্ধতিতে মোটামুটি দাঁড় করিয়েছি। ও মোটামুটি হাঁটা চলাটা করতে পারে আর বুঝতে পারে। তারপরে মেয়ে বড় হয়ে যাওয়ার পর ব্যাঙ্গালোর যাওয়াটা প্রবলেম হয়ে গেল। তখন ওখান থেকে বলে দিল কলকাতায় আপনাদের ডাক্তার আছেন, ডক্টর ঋষিকেশ কুমার, INK মল্লিকবাজার, ওইখানে আপনারা দেখেন। এখন অবধি প্রতি 6 মাস পর পর এখানে আমরা একই জায়গাতে মল্লিকবাজার ডক্টর ঋষিকেশ কুমার, সে ফটো আছে ওর সঙ্গে। টোটালটা মানে ওষুধের উপরই মানে এখন বলা যায় যে ডাক্তার যেটা বলেছে যে ও যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ ওকে সময় দিতে হবে। আচ্ছা, মানে ও নিজে যদি চুপচাপ থাকে, নিজের মতো থাকে, তাহলে ও ডেটারেট করবে। আচ্ছা, ওর সাথে সবসময় ইন্টারাকশন, কাউকে না কাউকে কথা বলে। এইটা শুধু আমি চেন্নাই থেকেও বলেছি আমার ডাক্তাররা, যারা নিউরো সাইকিয়াট্রিক, চাইল্ড সাইকিয়াট্রিক, ব্যাঙ্গালোর থেকেও বলেছে। এবং এখন মাঝে পিয়ারলেসও দেখেছিলাম, পিয়ারলেসের নিউরো সায়েন্স আছে, ওখানেও দেখেছিলাম। তারপরে এখন যেখানে দেখাই বিগত ধরো 5 বছর হবে, 27টা বছর, হ্যাঁ এখানে ধরো 12-13 বছর দেখাই। এখানেও বলেছে ওকে সবসময় ও যেটা লাইক করবে সেটা, এবং গঠনমূলক কিছু একটা রুটিনের মধ্যে রাখতে হবে। সকালে উঠে ধরো ফিজিক্যাল এক্সারসাইজ বা একটু ধ্যানের মতো, বা ব্যাঙ্গালোর থেকে দেখিয়েছিল আমাদের বুদ্ধং শরণাং গচ্ছামি, যে জিনিসগুলো মেডিটেশন করা, সেই জিনিসগুলো তাহলে আপনিও করবেন এবং ওকে পড়ানোর চেষ্টা করবেন। ও তো একবারে করবে না। মানে এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। মানে আমার ব্যাপারটা হচ্ছে মানে 27টা বছর, প্রথম তো জানা গেল এরকম ট্রিটমেন্ট করতে 2.5 বছরের প্রায় তখন ট্রিটমেন্টটা শুরু হলো। তো তারপরে কি তখন মনে হয়েছিল যে না এটা রিকভারি হতে পারে? তখনই শিওর হয়ে গেছিলেন যে ফিউচারে এরকমই থাকবে? তখনও মোটামুটি একটা আশা ছিল না যে রিকভারি হতে পারে? যখন আমি ডক্টর শেষাদ্রির সঙ্গে আলোচনা করলাম, তখন বললো যে আপনার ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে না, ও সুস্থ জীবনযাপনটা কতটা করতে হবে চেষ্টা করবো। তখনই আমি বুঝে গেছি। আচ্ছা, তখনই আমি, সেটা কত বছর হবে, 5-6 বছর, 4 বছর, তখনই বুঝে গেছি। তারপরে ডক্টর শেষাদ্রি বললেন যে আপনারা বয়স কম আছে, একটা ডিএনএ টেস্ট করে দিন। তারপরে মণিপাল হাসপাতালে গিয়ে, আর আমার বউ মানে রুনা, আমার মিসেস রুনা, বউ বলবো না, মিসেস রুনা, এদের লড়াইটা মানে টোটালি মানে কি বলবো, সমাজ থেকে ডিটাচ। কিন্তু
আমি ওটাই মানে জানার আমার খুব ইচ্ছে হচ্ছে, মানে বৌদিকে আমি যত জানি বৌদি খুব সুন্দর ছিল, মানে দেখতে সুন্দর, পরিষ্কার, দেখতে সুন্দর, নিজের মনটা সুন্দর তো অবশ্যই, নিজের সাজাটাও ভুলে গেছে তো ছেলের জন্য। মানে আমি দু একটা কথা বলছি, মানে কোনোদিন বিরক্ত আসেনি এত বছর ওকে এইভাবে মানে আগলে রাখা, বিরক্তই আসে না, মানে কোনোদিন রেগে যাচ্ছে এরকম করছে, কোনো কিছু অতটা রেগে যায় না, কারণ আমি রাখলেও আরো বেশি রেগে যাবে। আর এটা মানে আমার একটা অভ্যেস হয়ে গেছে যে ওকে এইভাবে করা। তবে ঈশ্বরের কাছে একটাই মানে যে ঈশ্বর আমাদেরকে মোটামুটি দুজনকেই সুস্থ রেখেছে, মানে এটাই হচ্ছে মানে অসিদ্ধার আপনাকে দুজনকে সুস্থ রেখেছে। আচ্ছা, ও এরকম হওয়ার সত্ত্বেও ওকে নিয়ে যে এত বেরোনোর ইচ্ছে, মানে আপনাদের কেন, অনেক বাবা মা মনে করে দেবো বাচ্চা এরকম, আমি পরিষ্কার কথা বলছি, মানে এখনকার সমাজে অনেক ফ্যামিলি মনে করে এরকম বাচ্চাকে বাইরে দেখাবো না, আমাদের একটা কেমন লাগছে না, কিন্তু আপনাদের এই বাচ্চাকে নিয়ে আমি বহু ভ্রমণে, মানে আমাদের সাথে বহু ভ্রমণে নিয়ে যাই খুব কষ্ট করে, সেইটা জানতে চাইছি, কোনোদিন মনে হয় না এটা সমাজের কাছে আমাদের চ্যালেঞ্জ, আমরা সব জায়গায় ওকে নিয়ে এটা চ্যালেঞ্জ সমাজকে বুঝিয়ে দিতে পারি, সমাজকে, কারণ মানব জীবন তো খুব ক্ষুদ্র জীবন, এটা আমার না, বিবেকানন্দ বলেই থাকে জীবনে যদি কিছু করে যেতে চাও তুমি দাগ রেখে যাও, একটা দাগ কেটে যাও। এই ছেলেকে সুস্থভাবে রাখাটাই আমাদের হচ্ছে দাগ, বুঝলাম না। ওর গানটাই প্রিয়, একদম গান চালিয়ে দিয়েছে আর কাউকে ডিস্টার্ব করবে না, মানে ওটাই আর কি। মানে বৌদির কোনোদিন মনে হয়নি, বৌদি সত্যি মানে কোনোদিন মনে হয়নি, মনে হয় এমন ওকে ছেড়ে 10 মিনিট মানে অসিদ্ধা ধরুন অফিসের কাজে মানে ব্যস্তই থাকতো ম্যাক্সিমাম সময়টাই, মোটামুটি মনে হয়েছে একটু কম সময় দিয়েছি, চাকরি লাইফের কথা বলছি আমি, কিছু করারও ছিল না, তো সেই ক্ষেত্রে বৌদি পুরোপুরি একা, দুটো বাচ্চাকে সামলানো, সেই জায়গা থেকে একে এইভাবে এগিয়ে নিয়ে আসা এত বছর, কোনোদিন মনে হয় আসলে আমি বুঝতেই পারিনি যে কি করে 27টা বছর পার হয়ে গেল সময়টা, এখন এসে দেখছি এতটা সময় পার হয়ে গেছে। একটা কথা বলি, আমি আমার নিজের আত্মীয় স্বজন মানে যারা রিলেটিভস যারা আছে তাদের কাছ থেকে কোনো সাহায্য পাইনি, যেটুকু সাহায্য পেয়েছি আমার আননোন বন্ধু বান্ধব, কর্মক্ষেত্রে বন্ধু বান্ধবের সাহায্য পেয়েছি, এবং পথ চলতে এবং তোমাদের মতো যারা আছে, ধরো বলাকা, আমাদের নকুলদা, তুমি, বাবুরামদা, এদের কাছ থেকে পথ চলতে অনেক মানুষ আছে, এদের কাছে সাহায্য পেয়েছি, সেটা ভোলার নয়, কিন্তু সেটা কিন্তু ভোলার নয়। এই জন্য তোমাদের মানে বুঝতে পেরেছি, মানে দেখুন আমাদেরও খুব ভালো লাগে যে আপনারা এই বাচ্চাকে নিয়ে আমাদের সাথে এইভাবে ঘুরে বেড়ান। হ্যাঁ, অবশ্যই আমাদের মানে আপনাদের সহযোগিতা না থাকলে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরতাম না। হ্যাঁ, বৌদিকে আমি দেখেছি বাসে বসে আছে তো বসেই আছে, মানে আমরা বেরিয়ে পড়েছি, ও ব্যস্ত হয়ে গেছে খেলাতে আর কি, তো আমরা বেরিয়েছি, যেমন এই গত টুরে এই যে রাঁচিতে এসেছি আমরা, মানে বৌদি বাসে ওকে নিয়ে বসেই আছে, মানে এরকম একটা ব্যাপার। তো আচ্ছা, ওকে ফোনটা কি চাইছে এবার? আচ্ছা, এবার টিভি চাইছে। আচ্ছা, কিছু করার নেই, ওকে টিভিটা চালাতে হয়, সাউন্ডটা যদি একটু আস্তে করে দেন তাহলে তো। মানে আর কয়েকটা জিনিস জানো আমি এর ভালো লাগা, মানে এর কি ভালো লাগে? খেতে খুব ভালোবাসে, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার আর ময়দার খাবার, ভাতটা পছন্দ কম করে, আর ভাতের বদলে একটু ফ্রাইড রাইস, একটু খিচুড়ি এসব করে দিলেও বেশি ভালোবাসে। আর যেটা সবচেয়ে প্রিয় হচ্ছে সেটা হচ্ছে গান শোনা, এবং ও গান মানে রুচি রয়েছে, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, তারপরে কুমার শানু, মানে খুব ভালো ভালো আর্টিস্ট গুলোর গানগুলো সম্ভবত এই কখনো পেয়ারা বলে একটা বই আছে, কখনো পেয়ারা, ওটা 99 বা 2000 বা 2001 সালে মনে রিলিজ করেছিল। আচ্ছা, ওটা ঋত্বিক রোশনের প্রথম বই ছিল। হ্যাঁ, তো বইয়ের গানগুলো যখন টিভিতে চালাতো তো ও নাচানাচি করতো। আচ্ছা, এই গানটা শুনলে প্রত্যেক কটা গান, তখন আমি বলে দিয়েছিলাম যে গানগুলো হিট করবো। এখনো সেই গানে যদি কোথাও মিউজিক বাজে ও নাচানাচি শুরু করবে, মানে খাওয়াটা বুঝলাম কোন গানটি হিট হবে না হবে, সেই গান শুনে ও যদি নাচানাচি করে বা ও যদি নিজের বই প্রকাশ করে আনন্দে, সেটাও হিট হবে। এটা গাছ তুলিয়ে কিনা বলতে পারবো না, বুঝতে পেরেছি, মানে এটা ওর ইনহেরেন্ট একটা ট্যালেন্ট বলতে পারো, যে ও সেটা জাজ করতে পারে। আচ্ছা, ওর দিদির সাথে ওর কেমন মানে রিলেশন? মানে প্রচন্ড ভালোবাসে, দিদিকে ভালোবাসে, বোন হবে, সরি বোন হবে। হ্যাঁ, এ বড়, আমি প্রথমে সরি ভুল বলেছিলাম, এ বলেছিলাম সম্ভবত বড়, যাক মোটামুটি এ হচ্ছে বড় আর ওর বোন যে ছোট, মানে ওর সাথে কেমন একটা? বোনকে প্রচন্ড ভালোবাসে, বোনকে আমরা কোনোদিন বকতে পারবো না, মারতে পারবো না,
তাহলে আমাদেরকে মারবার। এমনি ওর যেটা ভালো গুণ বলো সেটা হচ্ছে ও কোনো চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি, হ্যাঁ এগুলো একদম পছন্দ। এগুলো পছন্দ করলে ঘরে বা হলে ও রেগে যায় ভীষণ, তখন আমাদেরকে হয়তো মারতে আসবে বা এরকম করবে। আর ও সব কথা বুঝতে পারে যে এটা কোনো টেনশনের কোনো কথা হচ্ছে বা এটা কি কথা হচ্ছে, সব কিছু বোঝে। যদি খুব মাইনারলি শুনবে, যদি বোঝে যে এটা ভালো কথা হচ্ছে তো কিছু নয়, আর যদি খারাপ কথা হচ্ছে তখন ও রেগে যাবে, রেগে গিয়ে বলবে এগুলো সব মানে বন্ধ করতে, মানে ঘরে সবসময় শান্তি থাকবে, এটাই ওর। এখন তো মোটামুটি আপনার বর্তমানে আপনি চাকরি করছেন মালদাতে, তাই তো? আর মানে এখন কিভাবে মানে বাবা মা অসিতদার কাছে পুরোপুরি মানে আমি স্কুল যাওয়ার আগে ওকে যতটা ওষুধপত্র যা যা কাজ করে দিয়ে যায়, আর তারপর বাবা খাওয়াই আর ওর সঙ্গে খেলে সময় দেয়। আবার আমি স্কুল থেকে ফিরে এলে তখন ওকে বিকেলবেলা স্নানটা যদি সকালে করলাম নাহলে 3:30 সময় এসে তখন। আর আমার স্কুল খুব ভালো, তারা একটু হয়তো আমাকে কোঅপারেট করে, কোনোদিন স্কুলেও নিয়ে যায়, স্কুলেও খুব ভালো থাকে, মানে বাচ্চারা ওকেও খুব ভালোবাসে আর ও বাচ্চাদের খুব ভালোবাসে। বাচ্চাগুলো সব ফুলে উঠে পড়ছে স্কুলের দাদা, সবাই দাদা, ও গেলেই দাদা এসছে বলে সবাই। আর মানে এবার আমি মায়েদের জন্য যারা যাদের বাচ্চারা একদমই ঠিকঠাক, কিংবা অনেকের বাচ্চা এখন ম্যাক্সিমাম দেখেছি একটুখানি প্রবলেম হচ্ছে মানে বাচ্চাদের, মানে সেই ক্ষেত্রে মায়েদের প্রতি ছেলেদের কি মানে মা ছেলেদের প্রতি কিরকম ভূমিকা পালন করা উচিত? আমি অনেক এরকম মাকে দেখেছি কথায় কথায় রেগে যাওয়া, একটু দুষ্টুমিতে, কিংবা অনেক বাচ্চাকে আমি দেখেছি, আমার নিজের পরিবারেও আমার একটা দাদার ছেলে আছে, তো আমি এটা মানে বলছি এই জন্যেই যে আপনার মতো আমার মনে হয়, আমি যতগুলো দেখেছি আপনার মতো এরকম কেউ এতটা মানে কি বলবো কেয়ার শুধু নয়, মানে আমি কোনোদিন আপনাকে রেগে যেতে দেখিনি, এখনো কোনোদিন রাখিনি, এবং রাগাচ্ছে বিরক্তি বলতে তারা ভালো লাগছে না। এবার আমি অনেক মায়ের মুখে শুনেছি যে এবার ছেড়ে দেবে, যা ইচ্ছে যা, বলতে আমার মুখে আটকাচ্ছে তাও বলছি, অনেক মা বিরক্ত হয়ে তুই মরে গেলেই শান্তি, এই ভাষাটাও আমি শুনেছি অনেক মায়ের মুখে, কিন্তু আপনার মুখে বিরক্তি পর্যন্ত আমি দেখিনি। মায়েদের জন্য দুটো কথা আপনার মুখে শুনতে চাই যে এরকম ভাবেই পালন করা উচিত। না বাচ্চা, আমি আর কি বলবো, ঈশ্বর, আমি মনে করি ওকে ঈশ্বর, যে স্বয়ং ঈশ্বরই আমার ঘরে এসেছে, এবং আমি সেটাই সেইভাবেই ওকে দেখি, যে ওটাই। না আমি এটাই যেটা বলছিলাম যে মানে কিছু মায়েদের জন্য দু একটা কথা, যে রেগে যাওয়া উচিত নয়, কি বাচ্চাকে এইভাবে দেখা দরকার, যেহেতু আপনি সবসময় 27টা বছর একে নিয়ে কাটিয়েছেন, মানে আমার মনে হয় সব মায়েদের চেয়ে সহনশীলতা যেটাকে বলছে আপনার বেশি, সেইটা আমি চাই কিছু অন্তত আপনার একটু বার্তা পৌঁছাক মায়েদের কাছে, যে আমি যখন 27 বছর এরকম একটা বাচ্চা, যে বাচ্চা হাঁটতে পারে না, খেতে পারে না, নিজের কিচ্ছু করতে পারে না, সবসময় ওর পাশে থাকতে হয়, কিছু না কিছু ওকে কোনো কাজে মানে কথার মাধ্যমে বিজি রাখতে হয়, 1 বছর 5 মাস 10 মাস 2 বছর 4 বছর নয়, 27টা বছর উনি একে অর্ককে নিয়ে কাটাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি বলুন যে 2-3টে কথা আমি জাস্ট ওনাদের জন্য, বাকি মায়েদের জন্য, যে আমার যেহেতু আমি এত বছর কাটাচ্ছি এইভাবে, সেই ব্যাপারে কিছু বলুন। বাচ্চা হচ্ছে ঈশ্বরের দান, এটাই মনে করতে হবে, আর সর্বোপরি নিজের ধৈর্যটাকে সবসময় রাখতে হবে। আচ্ছা, আমি মায়েদের ধৈর্য কেন থাকে না মানে আমি জানতে চাই। সবাই বলে যে সংসারে আমার প্রচুর কাজ, তুমি বাচ্চাকে দেখোনি, আমি কি করে, এইগুলোই মায়েদের মুখে শোনা যায়। তুমি কি বুঝবে বাচ্চা, তুমি তো ঘরের থেকে চলে যাও, রাত্রে আসো, বাচ্চা কি জ্বালায় সেটা আমিই বুঝি। এর পরিপ্রেক্ষিতে আমি তো স্কুলে এখন জব করি, কিন্তু আমাদের কোনো কাজের লোক নেই, সেটাই আমরা ঘরের সমস্ত নিজেদের কাজ, ওকে দেখা সব কিন্তু নিজেরা দুজন মিলেই করি। তো সেটাই ইচ্ছেটাই হচ্ছে বড় কথা, যে আমার কাজ করে আমি ওকে সময় দেবো, কাজ কতটুকু করবো কতটুকু করবো না, সেটা হচ্ছে টোটালটাই নিজে। আপনি দুটো কথা বলে দিন মায়েদের উদ্দেশ্যে, মানে আমি সত্যি শোনাতে চাইছি কিছু মায়েদের। বলবো যে প্রত্যেকের ধৈর্যটা রাখতে হবে, ধৈর্যটা রাখতে হবে, আর সহ্য ক্ষমতা প্রচন্ড ভাবে বাড়াতে হবে, আর বাচ্চাকে সবসময় ঈশ্বরের দান হিসাবেই মনে করতে হবে, ঈশ্বরই আমার ঘরে এসেছে, এটাই হওয়া দরকার। এটাই আমি একটা কথা বলি, তুমি সহনশীলতার কথা বললে না, সেটাই। ও কিন্তু এতক্ষণ গান শুনছিল, ও আমরা একটা সিরিয়াস আলোচনা করছি, ও অর্ক কি করছে, ওর বাবার মুখের দিকে তাকিয়েছে এবং বোঝার চেষ্টা করছে যে বাবা কি কথা বলতে চাইছে, মানে
সেন্সটা দেখেছেন তো, ওর মানে দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, এর আগে আমি বলেছি, কিন্তু সেন্সটা প্রচুর। ওর মা একটু আগে বলেছে, ওর বাবা একটু আগে বললো যে কাহনা পে আর হ্যাঁ বই বেরিয়েছিল, ওর গান যদি চালিয়ে দেয়, এখন অব্দি যদি ওই গান শুনে এত বছর হয়ে গেছে ও বুঝতে পারে, সেই এতেই ও এখনো নাকি সেইভাবেও আনন্দ করে আর কি। তো যাই হোক, আমি বৌদি আর অসিতদাকে বলবো, অনেক কথা ওনাদের মুখে শুনলাম। মায়েদের উদ্দেশ্যে বৌদি দু একটা কথা বললো, সহনশীলতা কিংবা কিভাবে ছেলে মেয়েদের প্রতি কর্তব্য, সেইটা তো মানে বলার অপেক্ষা রাখে না। 27টা বছর উনি বারবার, আমি এই কথাটা 27 বছর কেন বলছি, 27টা বছর কিন্তু কম নয়। দেখো আমরা যদি বিবেকানন্দকে আমাদের নবদিগন্তের পথিক বলি, তাহলে বিবেকানন্দ বলেছে যে জীবের মধ্যে শিব আছে, তাই এর মধ্যেও শিব আছে, এই বাচ্চার মধ্যেও শিব আছে, শিশুর মধ্যেও শিব আছে। আর এদেরকে যদি মানব জীবনকে যদি আমি স্বীকার করি, তাহলে এদের মধ্যে তো জীবন আছে, তাই এরা তো সমাজের আলাদা পার্ট নয়। একটা হচ্ছে তোমার মারোয়াড়ি বা জৈন কমিউনিটি, আর একটা মুসলিম কমিউনিটি। তাদের অনেকের সঙ্গে মিশেছি, তারা বলেছে আপনি যতই খরচ করুন, আপনি কিন্তু কোনো পয়সার অভাব হবে না। যেটা কিন্তু আমি অর্ককে 27 বছর আমাদের লড়াইয়ে, এই দ্বৈত লড়াইয়ে আমরা কিন্তু সেটাই ফিল করেছি। আমাদের কিন্তু কোনোদিন পয়সার অভাব হয় না। প্রত্যেক বাবা মায়ের দৃষ্টিভঙ্গি গাইডলাইনটা কি হবে? গাইডলাইনটা হবে আপনি আপনার নর্মাল বাচ্চাকে যে দেখছেন, একে আরো একটু বিশেষ দৃষ্টিভঙ্গি দেয়, যেহেতু এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা। দেখুন, এতে দেখলে কি হবে, আপনার যে ধরুন 30% বা 40% বা 50% ডিসেবিলিটি আছে, সেটাকে ওভারকাম করা যায়। বিজ্ঞান বলছে এবং মডার্ন মেডিকেল সায়েন্সও বলছে। আমি এই জন্য প্রত্যেক বাবা মাকে বলবো, যাদের এই সমস্ত বাচ্চা আছে, তারা এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে স্পেশাল ইমফেসিস নিলে এটা আপনার ভবিষ্যতের পক্ষে মঙ্গল। আপনি এখন হয়তো বুঝতে পারছেন না, ভবিষ্যতে বুঝবেন। আপনি যদি যখন থাকবেন না, পৃথিবী থেকে চলে যাবেন, তার আগে যদি একে দাঁড় করিয়ে যেতে হবে, সেটাই আপনার জীবনের সবচেয়ে গ্রেট অ্যাচিভমেন্ট। শুধু আর একটা কথা, মানে আমার জানতে ইচ্ছে করছে, কিছু বাবা মা, কিছু গার্জিয়ান, তারা মনে করে, দেখুন আমি তো নাস্তিক নয়, মানে ভগবানকে অসম্মান করে আমি বলছি না, মানে অনেক বাবা মা মনে করে যে আমি কোনো তীর্থস্থানে যাই কিংবা কোনো ওঝার কাছে যাই, সেইগুলো কি মানে আমার মনে হয় সেটা হচ্ছে তো আগে ফিজিক্যালি ট্রিটমেন্টটা দরকার। একদম ফিজিক্যালি এবং মেডিকেল। তাহলে কিছু মানুষের ভুল ধারণা আছে। একদম, আমি তো একটা কথাই বলেছি, প্রথমেই বলেছি, ধর্ম যদি কর্ম হয়, সেখানে সমাজ, দেশ বা পরিবার এগোতে পারবে। কর্মটাকে ধর্ম করতে হবে। যে ছেলের প্রতি আমি যে কর্ম করবো, বাচ্চার প্রতি কর্ম, এটাই আমার ধর্ম, এটাই আমার নররূপী নারায়ণ, এটাই আমার শিব। আমি এটা ধর্ম করলাম এবং এই বাচ্চারও কিন্তু উন্নতি সাধনে আমি কিন্তু শরীক হলাম। এটাই আমার বক্তব্য। আর কিছু প্রশ্ন তোমার? না, আর কিছু না, আমি তো দেখতেই পেলাম। আগামী দিনে চাইবো আপনারা এরকম ভাবে আমাদের সাথে ঘুরতে বেড়ান, ওকে নিয়ে। আপনাদের যে মানে কি ওর প্রতি যে কর্তব্য, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর ওর মায়ের একটা মানে অশেষ ধন্যবাদ। আর জন্য আমি আমার লাইফে এরকম, আমি দেখুন, আমরা ভ্রমণে বহু মানুষের সাথে মিশেছি, মা বাবা থেকে বাচ্চা থেকে বয়স্ক সবাইকে নিয়ে ঘুরে বেড়াই। তো সেই জন্য একটা থেকে একটা মানুষের অভিজ্ঞতা তো আসে। আমি এই ভিডিও শেষে একটাই কথা বলবো, সত্যি এরকম মাকে প্রণাম। এই জন্যে আমার একটা কথা বলার আছে, সমাজের কাছে বার্তা, যেটা হচ্ছে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এদেরকে খুব মানে একদম সঠিক কথা, মানে এইটা আমি সত্যি মানে ভুলে গিয়েছিলাম। তাদের প্রতি একটা অবশ্যই মানে বলা দরকার, অবশ্যই অবহেলা মানে কেই করে সমাজে। আমি এই ছেলে নিয়ে অল ইন্ডিয়া পুরো সব জায়গায়, বাস ট্রেন সব জায়গায় চলাফেরা করি, কিন্তু খুব কিছু মানুষ আছে যারা এখন এদের ভালোবাসে। বেশিরভাগ মানুষ ওদেরকে দেখে ঠিক অ্যাভয়েড করে, একটা ঘৃণার চোখে দেখে, মানে এরকম। এবং আমি আমার পরিবারের মধ্যেও দেখি যে ও যে একটা মানুষ, পরিবারের অংশ, ওটাও পরিবারের মানে 99% মানে আমাদের ফ্যামিলিতে ও যে একটা এক্সিস্ট করে একটা মানুষ হিসাবে, সেটাই কেউ বিয়ে করে না। আমাদের এই লড়াইটা শুধু আমাদের দুজনের, আমাদের মানে কোনো পরিবার পাশে নেই। মানে আমার নিজের ভাইপো, আমার দাদার ছেলে কথা বলতে পারে না, আমার পাড়ায় কিংবা আমার গ্রামে, মানে আমার ওই ভাইপোকে সবাই চেনে। ও সাইকেল চালাতে পারে। তো এই মানে একটা ঘটনা কদিন আগে, এখনো 4-5 মাসও হয়নি, ও সাইকেল নিয়ে বেরিয়েছে,
একটা রুট আছে যে এই রুটে যাবো বা এই রুটে চলে আসবো। হ্যাঁ মানে সত্যি মানে রুটটা হারিয়ে ফেলেছে। তখন বাজে 5টা-6টা সন্ধে। তো ও কন্টিনিউ সাইকেল চালিয়ে যাচ্ছে, মানে সাইকেল চালিয়ে চালিয়ে, মানে আমার ভাইপোর নাম বড় দাদার, আমার বড়দার ছেলে রিজু, সাইকেল চালিয়ে চালিয়ে প্রায় 7-8 কিলোমিটার চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7:30 এরকম হয়ে গেছে। তো আমাদের বাড়ি থেকে এমন একটা রুটে গেছে, ওই রুটটা হচ্ছে কুলসিটার দিক, কুলসিটা পেরিয়ে ওই দিক অনেকটা দূর। ভাগ্যক্রমে ও এবার মাঝে মাঝে রাস্তায় হাঁপিয়ে যাচ্ছে, বাচ্চা ছেলে কাঁদছে, অন্ধকার হয়ে গেছে। তো এক জায়গায় ও যে বসে পড়ছে গাছের তলায়, ওকে বহু লোক জিজ্ঞেস করছে তো কিছু বলতে পারছে না। মানে এইটা আবার আমি বলবো যে ভগবানের অশেষ দোয়া, এটা মানতে বাধ্য আমি, এটাও স্বীকার করছি। মানে একজন আমাদেরই পাড়ার এক পিসি ওই রাস্তা দিয়ে ওই সময় যাচ্ছিল, টাইমিং দেখুন, অন্ধকার, কিন্তু ওনার কি মনে হলো যে কেউ একটা বসে আছে কাঁদছে। তো দেখেই বুঝতে তো রিজু প্রায় আমার বাড়িতে অলরেডি তখন 4-5 চারধারে খোঁজা শুরু হয়ে গেছে, 4-5 চারধারে খোঁজা চলছে। ওই পিসি বাড়িতে আবার ফোন করে বললো এই জায়গায় ছেলে তোমার বসে আছে, বলে তাকে নিয়ে আসা হলো। এবং ওই রিজু ওই বাচ্চা তারপর থেকে আর সাইকেলে হাত দিল। ও বুঝতে পেরেছে, হ্যাঁ ব্রেনটা দেখছে আমি এইসব বাচ্চাদের ব্রেন এবং এদের মানসিকতা আমাদের চেয়ে অনেক বেটার। আমার বাড়িতে যদি কেউ আগে, আমার যদি কিছু হয়ে যায় কিংবা কারো যদি কিছু হয়, সবচেয়ে কষ্ট দৌড়ে আসবে ও আগে। ও ভয় পাবে, ও বলবে কি হয়েছে। তাহলে তোমার একটা কাকিমার ঘটনা যেটা একটু আগে কমপ্লিট করি, যে বাচ্চাটা, যে কথাটা আপনি বলছিলেন যে এখনকার সমাজে এইসব বাচ্চাদের অনেকেই অবহেলা করে, এটা একদম সত্য কথা। তাদের জন্য একটা বার্তা দিন যারা এইসব বাচ্চাকে অবহেলা করে এবং মানে ঠিলে দূর করে দেয়। আমি আমার পরিবারেই দেখেছি যে আমার মানে কি বলবো, আমার নিজের পরিবারের লোকজন ঠাকুর ঘরে বসে ঘন্টার পর ঘন্টা এ করে যাচ্ছে, কিন্তু ওকে যেন দেখেই ভয় পায়। মানে ও যেন ধরলে পড়ে যাবে, এই করে ওকে দেখেই যেন মানে সবসময় ভয় পায়। কিন্তু 24 ঘন্টা ধর্ম করে সারাক্ষণ সে ঠাকুর হরিনাম সংকীর্তন করে যাচ্ছে। আমার অর্থ হচ্ছে ওই হরিনাম সংকীর্তনের কোনো অর্থ আছে কি? ওই ঠাকুর ঘরে কোনো অর্থ আছে? আমি একদম একমত আপনার সাথে। অবশ্যই যেটা মন চায় সেটা করুক, কিন্তু আগে তার পরিবার, তাই না? পরিবার এটাই হওয়া দরকার, এটা আমার ধারণা, নিজস্ব মত। এটা আর একটা ব্যাপার যেটা আমি মনে হয় এরকম বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বেরোনো দরকার, একদম দূরে কোথাও নয়। অনেক বাবা মা হয়তো ভাবে যে আমার বাচ্চা এরকম বাইরে দেখলে, আমার এটা আমি মনে করি, এরকম দেখেছি আমি অনেক। অবশ্যই মাঝে মাঝে অন্তত সেই বাচ্চার হাত ধরে তাকে সাথে নিয়ে, কেউ হাঁটতে পারে তার জন্য ব্যবস্থা করে, কেউ হাঁটতে পারে কথা বলে সেইভাবে। অবশ্যই একটু সমাজের কাছে কি কোনো পার্কে কিংবা বাজারে মাঝে মাঝে একটু বেরোনো। ওরা বলতে পারে না, কিন্তু ওরা এটা ভাবে ওরা বাইরের জগৎটাকেও দেখতে চায়। আমাদের অসিদ্ধা আর এই বৌদি, এদের জন্য, এদের কথা ভেবে কিংবা এদেরকে দেখে আমি এই জিনিসটা মানে শিখেছি। এরকম বাচ্চাকে নিয়ে যদি এত বছর ঘুরতে পারে, যারা সুস্থ, মোটামুটি সুস্থ, যারা হাঁটতে পারে, এ তো হাঁটতেও পারে না, যারা হাঁটতে পারে অবশ্যই ছোট জায়গায় বাজার পার্ক একটা বাইরে অবশ্যই বেরোবে না। কিসের লজ্জা, কিসের ভয়? সমাজকে আপনারা কোনোদিন চেঞ্জ করতে পারবেন না, তাদের জন্য আমরা কেন চেঞ্জ হবো? তাই একদম আমি কেন লজ্জা বোধ করবো? আমার বাচ্চা আমাকে যদি সত্যি কেউ ভগবান মানে, সত্যি কেউ যদি ভগবান পুজো করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, তাকে মানে, তাহলে সেই তো পাঠিয়েছে। যদি মনে করেন তাকে নিয়ে মানুষদের সাথে বেরোন, কথা বলুন। একদম ব্যাঙ্গালোরের নিমান্সে আমি যখন আগে খুব কান্নাকাটি করতাম লোকের কথা শুনে, তখন আমাকে বলেছিল আপনি কেন কাঁদবেন, যারা আপনাকে বলছে তাদের তো শিক্ষার অভাব। আপনি ওই শিক্ষিত, ওরা নামে শিক্ষিত, পুঁথিগত শিক্ষিত। যেমন আমি এই ভিডিওতে অশিক্ষিতের একটা কথা বলে রাখি আমার ভাইপোকে নিয়ে। আমার ভাইপো একজনদের বাড়িতে, আমি নাম নেবো না এই ভিডিওতে, জানি না, অবশ্যই দেখবে হয়তো ভিডিওটা আগামী দিনে, তার বাড়িতে কোন একটা ইট কুচি ফেলে দিয়েছিল, মানে জানলা দিয়ে এরকম ঢুকিয়ে দিয়েছিল। আমরা জানি না, ওই ভাইপোকে হাতে পায়ে বেঁধে রোদেতে 1-1.5 ঘন্টা বেঁধে ফেলে রেখেছিল। এবং আমি থানায় জানাতে পারতাম, কিন্তু জানাইনি। ওর সুরক্ষা ভেবে আগামী দিন হয়তো সেই রাগটা ওর উপর যাবে কোনো রকম ভাবে নিজের রাগকে পুরোপুরি শান্ত করিনি। উচিত শিক্ষাটা এইভাবে দিলাম কিছু কথার মাধ্যমে। ওনাদের সাথে আমার অন্তত বিশেষ করে আর কোনো সম্পর্ক নেই। যাদের এই মানসিকতা, তারা জানে যে ছেলেটা এরকম, সেই ছেলেকে রোদেতে 1-1.5 ঘন্টা বেঁধেছিল শুধুমাত্র বালি আর একটু ওই কচ তার রুমের মধ্যে ফিকে দিয়েছিল বলে।
এরকম মানুষ আমার মনে হয় সমাজে থাকা উচিত নয়, কারণ তারও একদিন পরিবার আসবে, তারও একদিন পরিবার হবে। এক্স্যাক্টলি। অবশ্যই আপনারা এই জিনিসটা মানে যে আমার ভাইপোর সাথে করেছে আগামী দিনে এরকম কারোর সাথে করবেন না। একদম একদম সঠিক সঠিক এটা কথা হয়েছিল আমার, জানেন না, আমি এটা সমাজের প্রত্যেক, আমি তো ওকে নিয়ে করেছি, রাস্তায় চলতে চলতে অনেকে আমার বলেছে ও কি পাগল, আমি তখন চুপচাপ হয়তো বলি ও পাগল নয়, আপনি পাগল। আর এরকম ছেলেমেয়েদের অবশ্যই পাগলা পাগল বলে ডাকতে নেই, ডাকবেন না, না। এগুলো উচিত নয়। ওদের নাম আছে, নাম জানার চেষ্টা করো, নাম যদি সত্যি কথা বলার ইচ্ছে নাম ধরে ডাকবেন। কি রে, তোদের পাগলাটা কোথায়, এইভাবে একদম নয়। না। আপনাদেরও একদিন যারা এই ধরনের মানসিকতা, আমি সবার জন্য বলছি না, কিন্তু আছে এরকম মানুষ, তাদের জন্য আপনারও পরিবার আছে, আপনারও একদিন ভাইপো ভাই নাতি নাতনি কেউ না কেউ একবার। আমি আরেকটা বার্তা আজ দেবো, আপনি সুস্থ আছেন, কালকে আপনি সুস্থ থাকবেন, এটা কোনো সন্দেহ নেই। একটা বার্তা দেবো, আসুন না আমরা যারা এইরকম হ্যান্ডিক্যাপ ছেলে মেয়েদের বাবা আছি, আমরা চেষ্টা করে দেখি না সমাজটাকে কতটা চেঞ্জ করতে পারি। আমরা যদি দৃঢ় হই, আমরা যদি আমাদের মধ্যে যদি ইউনিটি থাকে, আমরা আশা করি কিছু না, এরকম অবশ্যই বাচ্চাকে পারবো। দেখলে যা সেরকম মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া, অবশ্যই ওদের পারবো। সেন্স আমাদের চেয়ে ভালো, ওদের মন আমাদের চেয়ে পরিষ্কার, পরিষ্কার। এটা আমার মানে একদম 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 তাই না? সঠিক কথা বলেছেন। একদম ওর যে সঠিক কথা সেন্স, বলেছেন। আমরা যদি শরীর খারাপ করে ও শুইয়ে রাখবে, বাবা তুমি ঘুমিয়ে থাকো, মা তুমি ঘুমিয়ে থাকো, ও এইরকম মানে এত সেন্স, এটা বোঝে। ওদের আনন্দটা না আমাদের মতো অভিনয় নয়, ওরা মন থেকে আনন্দ পারে, সেটা মুখে বোঝা যায়। হ্যাঁ। আবার কষ্ট এই জায়গা থেকে হয়, আমাদের মতো নয় দেখানি বাইরেটা শুধু।